আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদ। আপনাদের সঙ্গে রয়েছে আমি নীরা ফিরদৌস। শুরুতে জানিয়ে দেব মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনামগুলো। রামিসা হত্যায় সোহেল ও তার স্ত্রীকে অভিযুক্ত করে চার্জশিট। শুনানি পহেলা জুন, 7 দিনের বিচার শেষ আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রী। খুব সম্ভবত 5 থেকে 7 দিনের ভিতরে এই বিচার কার্য সমাপ্ত হবে। জ্বালানি খাতে স্বনির্ভরতার পথে বাংলাদেশ সহায়ক হবে সৌর বিদ্যুৎ, বললেন প্রধানমন্ত্রী। সৌরশক্তি এখন কেবল পরিবেশ বান্ধব নয়, অর্থনৈতিকভাবে অত্যন্ত কার্যকর একটি সমাধান। সংসদের সৌরশক্তির উদ্বোধন। হামের উপসর্গে মারা গেল আরও 16 শিশু, মোট মৃত্যু 528। হাসপাতালে নতুন ভর্তি 1434 জন। এবং ঈদ যাত্রায় ট্রেনের শিডিউল বিপর্যয়ে যাত্রীদের ক্ষোভ। সড়কেও বাড়ছে চাপ, দুর্ঘটনায় একই পরিবারের 4 জন সহ নিহত 10। দর্শক, এতক্ষণ শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনামগুলো। এবার জানাবো বিস্তারিত। মাত্র 5 দিনের মধ্যে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় ঘাতক সোহেল ও তার স্ত্রী স্বপ্নাকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ। বিচার দ্রুত করতে আদালতের অবকাশকালীন ছুটিও বাতিল করা হয়েছে। বিকেলে ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক অভিযোগ আমলে নেন। এ প্রসঙ্গে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকি বলেন, 1 জুন অভিযোগ গঠনের দিন ধার্য করেছেন আদালত। জিএম মাহমুদকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন এয়ার বাদল। গত 19 মে মঙ্গলবার রাজধানীর পল্লবীতে পাশের ফ্ল্যাটে প্রতিবেশীর বাসা থেকে রামিসার বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করে পুলিশ। বুধবার ভিকটিমের বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় হত্যাকারীর দ্রুত শাস্তি দাবিতে দেশ জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া শুরু হয়। শনিবার রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্ট হাতে পান তদন্তকারী কর্মকর্তা। তাতেও ঘাতক সোহেল জড়িত থাকার প্রমাণ মিলে। ধর্ষণের প্রমাণ লুকাতে দেহ থেকে মাথা ও হাত আলাদা করে ঘাতক। দুজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় পুলিশ। এতে প্রধান অভিযুক্ত করা হয় সোহেলকে এবং সহযোগী হিসেবে স্ত্রী স্বপ্না আক্তারের নাম আসে। আসামি দুজনকেই আদালতে তোলা হয়। পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকি প্রত্যাশা করেন বিচার দ্রুত শেষ হবে এবং আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। সরকারের পক্ষ থেকে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনিও নির্দেশ দিয়েছেন যে অতি তাড়াতাড়ি তাদেরকে আইনের আওতায় এনে তাদের শাস্তি নিশ্চিত করার জন্য। এ মামলায় আদালতে আসামি পক্ষে কোনো আইনজীবী দাঁড়ায়নি। এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে, এজন্য দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সব মহলের। এআর বাদল, আরটিভি, ঢাকা। রাজধানী পল্লবীতে শিশু রামিসা হত্যা মামলায় স্পেশাল পিপি নিয়োগ করা হয়েছে। 5 থেকে 7 দিনের মধ্যে বিচার সম্পন্ন হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, ঘৃণ্য অপরাধীদের কিছুতেই ছাড় দেওয়া হবে না। সচিবালয় বিএসআরএফ সংলাপে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। অনলাইন ও অফলাইন জুয়া কঠোরভাবে নিয়ন্ত্রণ করার জন্য নতুন আইন হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী অধিবেশন সংসদে তোলা হবে। বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ফেরত আনা হবে বলেও জানান সালাউদ্দিন আহমদ। আমরা একজন স্পেশাল পিপি নিয়োগ করেছি শুধুমাত্র এই মামলাটা ডিল করার জন্য। সবকিছু বিবেচনায় আমরা আশা করছি এবং খুব সম্ভবত 5 থেকে 7 দিনের ভিতরে এই বিচার কার্য সমাপ্ত হবে। বান্দরবনের নাইখংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে 3 বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। দুপুরে উপজেলার ঘুমধুম ইউনিয়নের 22ফাড়ি 0 পয়েন্টের 42 নম্বর পিলার এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, তমুব্রু 0 পয়েন্টের 42 নম্বর পিলার সংলগ্ন এলাকায় ওই 3 জন কলাবাগানে কাজ করতে যান। এ সময় সীমান্ত এলাকায় মিয়ানমারের পুঁতে রাখা স্থলমাইন হঠাৎ বিস্ফোরিত হলে এতে অকমং তংচঙ্গা ঘটনাস্থলে নিহত হয়। পরে তাকে উদ্ধার করতে গেলে সঙ্গে থাকা আরও 2 জনও বিস্ফোরণের শিকার হয়ে নিহত হন।
টেকসই জ্বালানি নিশ্চিত করতে সৌর বিদ্যুৎ সহায়ক হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, জ্বালানি খাতে বাংলাদেশ স্বনির্ভর হওয়ার চেষ্টা করছে। গণতন্ত্রের প্রতীক জাতীয় সংসদে সৌরশক্তি ব্যবহারের মাধ্যমে সরকার প্রমাণ করেছে নেতৃত্ব কেবল নীতিতে নয়, কর্মকাণ্ডেও প্রতিফলিত হয়। জাতীয় সংসদে সৌরশক্তির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। সৌরশক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে জাতীয় রুফটপ সোলার কর্মসূচির অধীনে সরকারি ভবনগুলোতে সোলার প্যানেল স্থাপনে কাজ করছে সরকারের টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ। বিপুল পরিমাণ বিদ্যুৎ ব্যয় সাশ্রয়ে জাতীয় সংসদে পরিবেশ বান্ধব অনগ্রিড রুফটপ সোলার সিস্টেম ব্যবহারের উদ্যোগ নেয় সরকার। এর অংশ হিসেবে রবিবার সংসদ সচিবালয়ের সভাকক্ষে প্রধানমন্ত্রীর অনুরোধে জাতীয় সংসদে অনগ্রিড রুফটপ সোলার সিস্টেমের উদ্বোধন করলেন স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, সৌরবিদ্যুৎ পরিচ্ছন্ন জ্বালানি ও সবুজ অর্থনীতির পথ এগিয়ে নিতে সহায়ক হবে। জাতীয় সংসদ ভবনে 1 মেগাওয়াট রুফটপ সৌর বিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধনের মাধ্যমে আমার মনে হয় একটা বার্তা বোধহয় আমরা স্পষ্টভাবে দিতে পারবো। সেটি হচ্ছে বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি এবং আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে ধীরে ধীরে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্রের প্রতীক জাতীয় সংসদে সৌরশক্তি ব্যবহারের মাধ্যমে সরকার প্রমাণ করেছে নেতৃত্ব কেবল নীতিতে নয়, কর্মকাণ্ডেও প্রতিফলিত হয়। বাংলাদেশ আর জ্বালানি খাতে স্বনির্ভরতা অর্জন করতে চেষ্টা করছে। আমাদের অর্থনীতি সম্প্রসারিত হচ্ছে, শিল্পায়ন বাড়ছে, বিদ্যুতের চাহিদা দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। সৌরশক্তি সেই সম্ভাবনার সবচেয়ে উজ্জ্বল দিক। আমাদের অসংখ্য ছাদ, শিল্প এলাকা, খোলা জমি এবং উপকূলীয় অঞ্চল নবায়নযোগ্য জ্বালানির বিশাল সম্ভাবনার ধারণ করে আছে। জ্বালানি খাতে বাংলাদেশ স্বনির্ভর হওয়ার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন সরকার প্রধান। সৌরশক্তি এখন কেবল পরিবেশ বান্ধব নয়, অর্থনৈতিকভাবে অত্যন্ত কার্যকর একটি সমাধান। শামীম চৌধুরী, RTV, ঢাকা। বিদ্যুৎ খাতে স্বাবলম্বী হতে সরকার নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকছে। এরই অংশ হিসেবে সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপন করা হয়েছে, যেখানে 5 থেকে 6 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে বলে জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। সংসদ ভবনে সোলার প্যানেল সংযোগের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। বলেন, ধীরে ধীরে জেলা উপজেলা পর্যায়ে সকল সরকারি ভবনেও সোলার প্যানেল বসানো হবে। এছাড়া সংসদ ভবনের শৃঙ্খলা রক্ষায় দর্শনার্থীর সংখ্যা সীমিত করার কথা জানান নুরুল ইসলাম মনি। সরকারি প্রতিষ্ঠানগুলোতে আমরা সোলার প্যানেল সরকারি তরফ থেকে করানো হবে। প্রথম পর্যায়ে পার্লামেন্টারি ন্যাম ভবন আছে, পার্লামেন্টে একটা জায়গা আছে আমাদের, সেখানে সোলার সিস্টেম বসাতে পারি। তাতে আমরা 5 থেকে 6 মেগাওয়াট বিদ্যুৎ আমরা নিজের উৎপাদন করতে পারবো ইনশাল্লাহ। এই বিদ্যুৎ ব্যবস্থাপনাটা এমনভাবে করতে চাই যেটা উৎপাদনের কাজে লাগে এবং যাতে পিলফারেজ না হয় এবং মাঝখানে সিস্টেম লসটা বেশি না হয়, সেই কার্যক্রম মাননীয় প্রধানমন্ত্রী করতে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা। বিকেলে সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনি বিদায়ী সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এই তথ্য নিশ্চিত করেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান উপস্থিত ছিলেন। 2022 সালের সেপ্টেম্বরে ঢাকায় ভারতের 18তম হাই কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। প্রায় 4 বছর বাংলাদেশের দায়িত্ব পালন করলেন। প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে ভারত। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সিআরপি কর্তৃপক্ষ। দুপুরে সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম নিয়ে আলোচনা হয়। সিআরপি কর্মকর্তারা তাদের চলমান কার্যক্রম, চিকিৎসা ও পুনর্বাসন সেবার বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় সিআরপির প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডক্টর ভ্যালেরি এ টেইলর, ট্রাস্টি নির্বাহী পরিচালক ডক্টর মোহাম্মদ সোহরাব হোসেন, ট্রাস্টি চেয়ারম্যান মোহাম্মদ সাইদুর রহমান, ট্রাস্টি মুস্তাক আহমেদ সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সরকারকে দ্বিচারিতা পরিহারের আহ্বান জানিয়েছেন জামায়াত নেতারা। সংস্কারের পাশাপাশি অপচয় ও অর্থ পাচার ঠেকাতে না পারলে জনকল্যাণমুখী বাজেট করার প্রতিশ্রুতি তুলে নেওয়ার আহ্বানও জানান তারা। রাজধানীর পুরনো পল্টনে অর্থনৈতিক সাংবাদিকদের সাথে
মত বিনিময় সভায় এসব কথা বলেন জামাত নেতারা। এ সময় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন, এনবিআরের পদে পদে দুর্নীতি হচ্ছে। প্রতি বছর বাজেটের আকার বড় হলেও তা জনগণের কাজে লাগেনি। গতানুগতিক ধারা থেকে বের হয়ে সরকার ও বিরোধী দল মিলে সুন্দর বাজেট প্রণয়নে অবদান রাখতে চায় জামায়াত। আগামী বাজেটকে একটু অন্তর্নিহিতভাবে কি করে জাতির অর্থনীতিকে দাঁড় করানো যায়, আমরা সেই ভূমিকা ইনশাল্লাহ রাখবো। ফলে রাজস্ব সংগ্রহের পদ্ধতিগত দুর্বলতা, ত্রুটি বিচ্যুতি দূর করা এবং আয়ের আওতা বাড়ানো, ব্যয়ের ক্ষেত্রে অদক্ষতা, দুর্নীতি, অপচয়, দীর্ঘসূত্রিতাকে থামানো, এর মধ্য দিয়ে বাজেটকে কার্যকর করা যাবে। আর না করতে পারলে বাজেট হবে, কিন্তু বাজেট কার্যকরের ক্ষেত্রে এগুলোই বড় বাধা হয়ে থাকবে। সারা দেশে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গে ১৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১,৪৩৪ জন শিশু। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, দেশে হাম পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করেছে। আক্রান্তদের বেশিরভাগই শিশু। স্বাস্থ্য বিভাগ অভিভাবকদের শিশুদের টিকাদান নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। ঈদ যাত্রার শুরুতে হোঁচট খেল রেল মন্ত্রণালয়। শিডিউল বিপর্যয়ের মধ্য দিয়ে রবিবারে ঈদযাত্রা শুরু হলো যাত্রীদের। সড়ক পরিবহন ও রেলমন্ত্রী জানান, রেল লাইনে খড়ের কারণে ৩টি ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেছে। ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে কাজ করছে সরকার। এদিকে ট্রেনের মতো বাস টার্মিনালগুলোতে বেড়েছে যাত্রীদের চাপ। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। স্বপ্ন যাবে বাড়ি, তাই তো ছুটছে মানুষ। রেল, বাস ও লঞ্চ টার্মিনালগুলোতে বাড়ছে ভিড়। তবে সেই স্বপ্ন কিছুটা মলিন হচ্ছে ট্রেনের জন্য অপেক্ষায় থেকে প্ল্যাটফর্মে ঘুমিয়ে পড়া ছোট্ট শিশু আদ্রিতাদের জন্য। রবিবার সকালে সিলেটগামী পারাবত, চিলাহাটির নীলসাগর এক্সপ্রেস ও লালমনিরহাটের বুড়িমারি এক্সপ্রেস শিডিউল বিপর্যয়ে পড়লে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। আমি তো আইসি মনে করছি যে 8:30 ট্রেন ছাড়বে, আমি আধা ঘন্টা আগে আসছি, এসে দেখি যে এই অবস্থা, যে 10:50 ছাড়বে, ওখানে নোটিশ দেখলাম। আমরা তো 2 ঘন্টা যাবত বসেই আছি, এতটা ভোগান্তি। কমলাপুর রেল স্টেশন পরিদর্শন শেষে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী জানান, রেল লাইনে খড় থাকায় ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে। 3টি ট্রেনের সম্ভবত ডিলে হয়েছে। একটা হলো আসতে দেরি করেছে, সেটা হুইল স্লিপ করেছিল, সেটাও একটা অনাকাঙ্ক্ষিতভাবে ট্রেন লাইনের উপর প্রচুর খড়, ওটাকে বলা হয় ধানের অবশিষ্ট অংশ আর কি, খড় আমাদের এলাকায় যেটা বলে, সেটা নেড়ে দেয় আর কি, শুকানোর জন্য দিয়ে দেয়, তাতে স্লিপ করেছে হুইল। ওই কারণে একটু দুটা ট্রেন সম্ভবত ডিলে হয়েছে, 2টি বা 3টি। একটা মনে হয় 20 মিনিট, একটা 1 ঘন্টা, আরেকটা মনে হয় 2 ঘন্টা হয়ে যাবে। এছাড়া বাকিটা ঠিক আছে। এদিকে ট্রেনের মতো বাস টার্মিনালগুলোতেও বেড়েছে যাত্রীদের চাপ। টিকিট নাই বলে বাড়তি ভাড়া আদায় নিয়ে রয়েছে বাস কাউন্টার ও যাত্রীদের মিশ্র প্রতিক্রিয়া। যেটা বিআর ট্রেন নির্ধারিত ভাড়া, ওইটাই আমাদের ভাড়া, আমাদের বাড়তি ভাড়া কখনোই না হয়। এখন টিকিট পাচ্ছি না, তারা বলছে টিকিট নেই। ওদের কাছে টিকিট ঠিকই আছে, কিন্তু ওরা বেশি টাকা নিয়ে তারপরে নেবে। ঈদুল আজহা উপলক্ষে সোমবার থেকে 31শে মে পর্যন্ত টানা 7 দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার উদযাপিত হবে ঈদুল আজহা। বিপুল দেবরাই, RTV, ঢাকা। ফরিদপুরের নগরকান্দায় বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের 4 জন সহ 4 জেলায় নিহত হয়েছে অন্তত 10 জন। এছাড়া টাঙ্গাইলের বাসাইলে সিএনজি ও মোটরসাইকেলের সংঘর্ষে 3 কলেজ শিক্ষার্থী, নোয়াখালীর সেনবাগে ট্রাক চাপা এক শিশু এবং ঝালকাঠির নলছিটিতে ট্রলি উল্টে চালক নিহত হয়েছে। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। মাদারীপুর থেকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রোগী নিয়ে আসছিল একটি অ্যাম্বুলেন্স। সকাল 10:30টার দিকে ফরিদপুর ঢাকা মহাসড়কে নগরকান্দা শঙ্করপাশি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বিআরটিসি একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় অ্যাম্বুলেন্সটির। আইসা দেখলাম যে একটা অ্যাম্বুলেন্স, 4 জন যাত্রী ছিল আর ড্রাইভার সহ 5 জন, 5 জনই মারা গেছে জায়গায়, আর বিআরটিসি গাড়ির সাথে লাগছে। ভয়াবহ এই সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান অ্যাম্বুলেন্সের চালক সহ একই পরিবারের 4 জন। নিহতরা হলেন মাদারীপুর জেলার বাসিন্দা। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিআরটিসি বাসের সংঘর্ষে মানে আমাদের যা পরিবারে যা ছিল, তারা পরিবারের 4 জনই মারা গেছে। সমস্ত মৎস্যপুর ইউনিয়নের মানে এমন একটা শোক পাওয়া হয়েছে যা কোনোদিন কেউ কল্পনা করে নাই।
এদিকে টাঙ্গাইলের বাসাইলের বাংলা এলাকায় সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন 3 শিক্ষার্থী। দুপুরে টাঙ্গাইল বাসাইল সড়কের বাংলা কালীঘর এলাকায় বেপরোয়া গতির একটি সিএনজির সঙ্গে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির মোটরসাইকেলে সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। অন্যদিকে নোয়াখালীর সেনবাগে নোয়াখালী ফেনী আঞ্চলিক মহাসড়কের সেবারহাটে গ্যাস সিলিন্ডার বোঝায় একটি ট্রাকের চাপায় মাহিদ হোসেন সাকিব নামে 8 বছরের এক শিশু নিহত হয়েছে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করলে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। ঝালকাঠির নলচিটিতেও মিলছে মৃত্যুর খবর। উপজেলার মানপাশা খেজুরতলা সড়কের কালীবাড়ি এলাকায় অতিরিক্ত গতির কারণে 3 চাকার একটি ট্রলি উল্টে নিচে চাপা পড়ে নিহত হয়েছেন হানিফ মাঝি নামে এক চালক। লিওন আজাদ, RTV। আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানীর গাবতলী, দিয়াবাড়ি সহ পশুর হাটগুলো জমে উঠতে শুরু করেছে। ক্রেতারা বলছেন গত বছরের তুলনায় এবার গরুর দাম সহনীয় হওয়ায় তাদের পছন্দের গরু কিনতে পারছেন। ব্যবসায়ীরা বলছেন গত কয়েকদিন ধরে তারা হাটে আসলেও গরু কেনা বেচা নাই বললেই চলে। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী জানান কোরবানির চাহিদা পূরণে পর্যাপ্ত পশু রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মিশুক হাওলাদার। ঈদের বাকি আর মাত্র 3 দিন, তাই ঈদকে সামনে রেখে জমে উঠেছে রাজধানীর গাবতলী, আফতাবনগর, দিয়াবাড়ি সহ পশুর হাটগুলো। এসব হাটে বেচা বিক্রি যেমন আগের তুলনায় কিছুটা বাড়ছে, তেমনি ক্রেতারাও আসতে শুরু করেছে। এবারের ঈদে পশুর দাম কিছুটা সহনীয় বলে জানান ক্রেতারা। তারপরও কয়েকদিন ধরে একটিও গরু বিক্রি করতে না পেরে হতাশা প্রকাশ করেন অনেক বিক্রেতা। একটা গরু ধরেন 6 লাখ 6.5 লাখ করে দাম চাচ্ছি, ওনারা 3 লাখ 3.5 লাখ করে দাম করছে। সামনে এখন ধরেন সামনে 3 দিন আছে, এখন এই 3 দিনে কি হবে না হবে এটা বলা যাচ্ছে না। বাজারে গরুর আমদানিও ভালো আছে, ভালো ভালো গরু আছে, দামও মোটামুটি সহনশীল আমি মনে করতেছি। গাবতলী গরুর হাট পরিদর্শন শেষে র্যাবের মহাপরিচালক আহসান হাবিব পলাশ বলেন, ব্যবসায়ী ও ক্রেতাদের নিরাপত্তার কথা মাথায় রেখে র্যাবের নিরাপত্তা চৌকি ও টহল সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। জাল টাকা প্রতিরোধ এবং শনাক্তে প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত রাখা সহ জাল টাকা উৎপাদনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুবাহী যানবাহন যেন কেউ জোরপূর্বক কোনো নির্দিষ্ট হাটে নিতে বাধ্য না করতে পারে সে বিষয়ে নজরদারি অব্যাহত রয়েছে। এদিকে দিয়াবাড়ি গরুর হাট পরিদর্শনে এসে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ বলেন, দেশের কৃষক ও খামারিরা যে পরিমাণ পশু উৎপাদন ও লালন পালন করছেন তা দেশের কোরবানির চাহিদা পূরণে যথেষ্ট। আমরা নিশ্চিত আমরা বলতে পারি যে আমাদের কোরবানি করার মতো এনাফ গরু আমাদের কাছে আছে আলহামদুলিল্লাহ। মিশুক হাওলাদার, RTV, ঢাকা। দেশের গভীর ও অগভীর সমুদ্র এলাকায় তেল ও গ্যাস অনুসন্ধানে 26টি ব্লকের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, জাতীয় স্বার্থ সংরক্ষণকে অগ্রাধিকার দিয়ে বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি সই করা হবে। সচিবালয়ে সাংবাদিকদের এই কথা বলেন। দীর্ঘদিন আমদানি নির্ভর জ্বালানির দিকে ঝুঁকে থাকায় দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভে ও অর্থনীতিতে চাপ পড়েছে বলে জানান জ্বালানি মন্ত্রী। আন্তর্জাতিকভাবে উত্তোলনের যেসব কন্ট্রাক্ট আছে সেগুলোকে বিশ্লেষণ করেই আমাদের জাতীয় স্বার্থ রক্ষা করে আমরা এই কন্ট্রাক্টগুলো করব। আশা করি ইনশাল্লাহ আমরা কামিয়াব হব। আমাদের দেশের জ্বালানির একটা এনার্জি সিকিউরিটি যেটা করা লাগে সেটার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি এবং এখন আমরা আগের থেকে অনেক বেটার অফ আছি। কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে হাজিরা দিতে আসা বিএনপির এক নেতাকে লক্ষ্য করে গুলি ছুড়েছে সন্ত্রাসীরা। হামলায় বিএনপি নেতা অক্ষত থাকলেও তার সহযোগী মাইনুদ্দিন গুলিবিদ্ধ হন। এই ঘটনায় হামলাকারীদের একজনকে বিদেশি পিস্তল ও 4 রাউন্ড কার্তুজ সহ গ্রেফতার করেছে পুলিশ। বেলা 11টার দিকে আদালত প্রাঙ্গণে এই ঘটনা ঘটে। সদর মডেল থানার ওসি জানায়, জেলা সদরের ঝিলংজা ইউনিয়নে বিএনপি সাধারণ সম্পাদক লিয়াকত আলী মেম্বার তার সহযোগীদের নিয়ে একটি মামলায় সাক্ষীর হাজিরা দিতে আদালতে আসেন। আদালতে সাক্ষ্য শেষে বার হওয়ার পথে তাকে লক্ষ্য করে গুলি চালায় প্রতিপক্ষের লোকজন। এতে লিয়াকতের চাচাতো ভাই মইনুদ্দিন গুলিবিদ্ধ হয়। এখান থেকে হাজিরা দিয়ে এসে আমরা এখানে আসছি। আমাদের গাড়ির দরজা যখন খুলছি, এও একজন এখান থেকে সিঁড়ি ওইটা থেকে এসে
গুলি করছে। আমরা বাকিরা যারা সবাই ছিলাম তাকে আমরা ধরে ফেলছি। আমরা যেটা শুনছি যে এলাকার আধিপত্য নেই আগে থেকে তাদের ভিতরে। এবার খেলার খবর। নারী টি-20 বিশ্বকাপে ভালো করার লক্ষ্য নিয়ে রাতে প্রথম ভাগে দেশ ছাড়বে বাংলাদেশ। দুপুরে সংবাদ সম্মেলনে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি অন্তত 3টি ম্যাচ জয়ের আশা ব্যক্ত করেন। পাশাপাশি বিশ্ব আসরে যাওয়ার আগে ত্রিদেশীয় সিরিজ খেলার সুযোগ পাওয়ায় বাড়তি আত্মবিশ্বাসী টাইগ্রেসরা। বিস্তারিত রাফি আমিনের রিপোর্টে। সময়টা খুব একটা অনুকূলে নেই বাংলাদেশ নারী দলের। সর্বশেষ 3টি দ্বিপাক্ষীয় সিরিজে কোনো জয়ই নেই তাদের। এরপরও হতাশা নয়, আত্মবিশ্বাস নিয়ে রোববার রাতে প্রথম ভাগে দেশ ছাড়বেন টাইগার্সরা। বাকিরা যাবেন মঙ্গলবার সকালে। বিশ্বকাপে মেয়েরা পড়েছেন শক্তিশালী গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান ও নেদারল্যান্ডস। জ্যোতির বিশ্বাস অতীত অভিজ্ঞতা কাজে লাগিয়ে এখান থেকেও ভালো করা সম্ভব। টিমের যে অবস্থান এখন এবং কিছু প্লেয়ার আছে অনেক বেশি কনসিস্টেন্ট টিমের জন্য, স্পেশালি টি-20 ফরম্যাটটা অনেক বেটার ওয়েতে ক্রিকেট খেলতেছে ইন্ডিভিজুয়ালি। সো যদি আমরা কালেক্টিভলি ক্রিকেটটা খেলতে পারি ওয়ার্ল্ড কাপের মধ্যে স্টেজে, সো ডেফিনেটলি বেটার রেজাল্ট পাবো লাস্ট অনেক ওয়ার্ল্ড কাপের থেকে। আগামী 14 জুন বার্মিংহামে নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচে জয় নিয়ে শুরুটা ভালো করার লক্ষ্য তার। বিশ্বকাপে যাওয়ার আগে 30 মে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে স্কটল্যান্ডে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগার্সরা। এরপর ইংল্যান্ডের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতেও পাচ্ছে 2টি প্রস্তুতি ম্যাচ। তাতে মিলছে বাড়তি আত্মবিশ্বাসও। সামনে যে আরো 4টা ট্রাইনেশন সিরিজ 4টা ম্যাচ খেলবো আমরা, সো আমাদের জন্য এর থেকে বড় আইডিয়াল কোনো প্রিপারেশন হতে পারে না। প্লাস হচ্ছে আইসিসি থেকে আমাদের 2টা প্র্যাকটিস ম্যাচ আছে। সো আমাদের কাছে যেটা মনে হয় যে আমরা গুড এনাফ ওয়েতে যেই আসলে মেন ম্যাচ খেলতে যাব। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অতীতের রেকর্ড অবশ্য খুব একটা সুখকর নয়। 25 ম্যাচে জয় এসেছে 3টিতে। এবার সেই রেকর্ড কিছুটা হলেও বদলাতে মরিয়া টাইগার্সরা। রাফি আমিন, RTV, ঢাকা। শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। রামিসা হত্যায় সোহেল ও তার স্ত্রীকে অভিযুক্ত করে চার্জশিট, শুনানি 1 জুন। 7 দিনে বিচার শেষ করার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রী। জ্বালানি খাতে স্বনির্ভরতার পথে বাংলাদেশ, সহায়ক হবে সৌর বিদ্যুৎ, বললেন প্রধানমন্ত্রী। সংসদের সৌরশক্তির উদ্বোধন। হামের উপসর্গে মারা গেল আরও 16 শিশু, মোট মৃত্যু 528। হাসপাতালে নতুন ভর্তি 1434 জন। এবং ঈদ যাত্রায় ট্রেনের শিডিউল বিপর্যয়, যাত্রীদের ক্ষোভ, সড়কেও বাড়ছে চাপ। দুর্ঘটনায় একই পরিবারের 4 জন সহ নিহত 10। দর্শক, রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।